প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নিউক্লিয়ার মেডিসিনের সাহায্যে থাইরয়েড ডিসঅর্ডারের চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মিজানুল হাসান 1958 সালে 26 ফেব্রুয়ারি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ভারতের রাঁচি মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, নিউক্লিয়ার মেডিসিনের সাহায্যে অনেক রোগের রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্ভব, এটা আমরা জানি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চিকিৎসাটি আপনারা করে থাকেন সেটা হলো থাইরয়েডের বিভিন্ন রকমের সমস্যায়, বিশেষ করে থাইরয়েড ক্যান্সারে। তো সে বিষয়ে শুনবো। শুরুতে যদি একটু বলেন থাইরয়েড গ্রন্থিটা কি এবং এটার গুরুত্বটা কোথায়, কাজ কি? আপনি জানেন যে আমাদের গলার সামনের দিকে অনেকটা প্রজাপতির মতো একটা ছোট্ট অর্গান থাকে, যেটা এমনি স্বাভাবিক আমার আপনার গলায় এটা দৃশ্যমান হবে না, কিন্তু এই ছোট্ট গ্রন্থিটি এটা আমাদের শরীরে স্বাভাবিক যে আমাদের বিপাকীয় কার্যক্রম, তাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা হরমোন যে নিঃসরণ হয়, সেই হরমোন শরীরে স্বাভাবিক শারীরিক এবং মানসিক দুটোর বৃদ্ধিতে এটা অত্যন্ত সহায়ক। এবং কোনো কারণে যদি এই গ্রন্থি ঠিকমতো কাজ না করে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাজেই আমি বলবো যে শরীরের যে থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের সম্বন্ধে আমাদের সবারই অত্যন্ত সচেতন হওয়া দরকার এবং রোগমুক্ত রাখার চেষ্টা করতে হবে। সাধারণত এর ডিসঅর্ডার বলতে আমরা বুঝি এর কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটা। কি কি ধরনের ব্যাঘাত ঘটে, কি সমস্যা হয়? এখন প্রথমত আমি যেটা বললাম যে এটা এত ছোট যে আমরা দেখতে পাই না, কিন্তু যদি কখনো কোনো কারণে যদি এই গ্রন্থি ঠিকমতো কাজ না করে তো তাহলে অনেক সময় দেখা যায় যে তখন এটার বৃদ্ধি ঘটে, যেটাকে আমরা গলগণ্ড বলি বা ইংরেজিতে গয়টার বলি। তবে আজকে যেহেতু গলগণ্ডের একসময় একটা প্রধান কারণ ছিল আয়োডিনের ঘাটতি, কিন্তু আপনি জানেন যে আজকে আমাদের দেশে আমরা বাজারে আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায় এবং এই লবণ যেহেতু সকলে ব্যবহার করছে, বর্তমানে আয়োডিনের ঘাটতিজনিত অভাব অনেকটা কমে গিয়েছে, যার কারণে আজ থেকে 20 বছর আগে আমরা যেভাবে গলগণ্ড দেখতাম এখন আর সেই অনেক কমে গেছে, বড় গলগণ্ড দেখতে পাওয়া যায় না। তারপরও আছে, এখনও গলগণ্ড নির্মূল হয়েছে কথা বলবো না। তো এই যে গ্ল্যান্ডের যদি বৃদ্ধি ঘটে তাহলে সেটা এক ধরনের সমস্যা, যেটাকে আমরা গলগণ্ড বলছি। তবে তার চাইতেও বড় সমস্যা যে শুধু ফুলে যাওয়া বা গলগণ্ড, এটা যদি গলগণ্ড হওয়ার পরে যদি গ্ল্যান্ডটি ঠিকমতো কাজ না করে, কোনো কারণে যদি এই গ্ল্যান্ডটি যেটার এর শারীরিক বৃদ্ধির জন্য যে হরমোন নিঃসরণ সেটা যদি কমে যায় তাহলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেবে। আবার উল্টোটাও হতে পারে, যদি হরমোনের নিঃসরণ বেড়ে যায় তাহলেও আবার নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেবে। কাজেই দুটোই সমস্যা। এটা বোধহয় আমরা একটু উদাহরণ দিয়ে যদি বলি যে আমরা ডায়াবেটিস সম্বন্ধে সবাই জানি, সুগার বেড়ে গেলে যেমন ডায়াবেটিস, সুগার কমে গেলেও সমস্যা। তো থাইরয়েডটাও আমরা ওইভাবে বলতে পারি, হরমোন বেড়ে গেলে এক ধরনের সমস্যা, কমে গেল এক ধরনের সমস্যা। এই কমে যাওয়া এবং বেড়ে যাওয়া, এটা নিয়ে মেডিকেল টার্মে আপনারা বলে থাকেন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। রাইট। কমে গেলে হাইপো, বেড়ে গেলে হাইপার।
হাইপো বা হাইপার যাই হোক, সেই ক্ষেত্রে কি নিউক্লিয়ার মেডিসিনের কোনো ভূমিকা আছে চিকিৎসায়? কি করেন আপনারা? এখন একটা পেশেন্ট যখন আমার কাছে থাইরয়েড সমস্যা নিয়ে আসে, তখন আমরা তার সে কি হাইপো নাকি হাইপার, তার ডেফিনেটলি তার কিছু ক্লিনিক্যাল সিমটম দেখে আমরা প্রথমত একটা রোগ নির্ণয় করে থাকি। এখন এই হাইপার বা হাইপো এটাকে কনফার্ম করার জন্য আমরা নিউক্লিয়ার মেডিসিনে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, যার মধ্যে আমি বলতে পারি থাইরয়েড আপটেক, থাইরয়েড স্ক্যান এবং হরমোন টেস্টের জন্য রেডিও ইমিউনো অ্যাসে। এবং এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই যে এই যে থাইরয়েড হরমোন, এই পরীক্ষা কিন্তু আজকে যে কোনো প্রাইভেট ল্যাবরেটরিতেও হয়ে থাকে, যে থাইরয়েড হরমোন মূলত T3, T4, THS বা অন্যান্য হরমোন, কিন্তু আমরা যে পদ্ধতিতে এই হরমোনগুলো টেস্ট করে থাকি সেগুলো হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসে, যেটা আমি বললাম। এখানে আমরা তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে করে থাকি, যা আমাদেরকে অত্যন্ত সঠিক মাত্রায় হরমোনের পরিমাণ দেয় এবং অ্যাকুরেট রিপোর্ট আপনারা দিতে সক্ষম হই। স্যার, এর চিকিৎসার বেলায় যদি একটু বলেন, আমরা এরপরে ক্যান্সার নিয়েও শুনবো। চিকিৎসায় ভূমিকা কি আছে? চিকিৎসায় যদি হাইপো হয় তাহলে আমরা নিউক্লিয়ার মেডিসিনে তাকে কোনো চিকিৎসা আমাদের দেওয়ার সুযোগ নাই। আমরা রোগ নির্ণয় করে আমরা তাকে আমাদের যে ট্র্যাডিশনাল যে থাইরক্সিন, আমরা তাকে থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিই, অথবা তাকে আমরা এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে ট্রান্সফার করি। কিন্তু যদি সে হাইপার হয় তাহলে সেক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভ আয়োডিনের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। এবং এক্ষেত্রে যদি আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে অনেক সময় 18 থেকে 24 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করতে হয়। এটা একটা লম্বা সময়। কিন্তু তেজস্ক্রিয় পদার্থ রেডিও আইসোটোপ দিয়ে আমরা চিকিৎসা করলে সিঙ্গেল ডোজে সে নর্মাল হতে পারে। মানে এটা একটা বড় সুবিধা, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হলো না এবং রেজাল্ট অনেক ভালো। সঠিক। স্যার, ক্যান্সার চিকিৎসার বেলায় নিউক্লিয়ার মেডিসিনের বা রেডিও আইসোটোপের ভূমিকা কি? ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে এখন পর্যন্ত নিউক্লিয়ার মেডিসিনের কোনো বিকল্প নাই। যদি কোনো রোগী থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন তাহলে তাকে প্রথমত, যেহেতু এটা ক্যান্সার, এটাকে সার্জারি করে যতটা সম্ভব ফেলে দিতে হবে। কিন্তু আপনি জানেন যে সার্জারি করে কখনোই সম্পূর্ণ সেল ডিস্ট্রয় করা বা ফেলে দেওয়া সম্ভব নয়। কিছু সেল রয়েই যায় যেখান থেকে নতুন করে ক্যান্সার হতে পারে। সেই যে অল্প কিছু সেল, ক্যান্সার সেল রয়ে যায়, সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা আবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন পেশেন্টকে দেই, এবং দিলে বাকি যে সমস্ত সেল এগুলো ধ্বংস হয়ে যাবে এবং আশা করা যায় যে সে ক্যান্সার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। স্যার, তেজস্ক্রিয়তা শব্দটা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, যদিও শুরুতে আপনি বলেছেন এর যেরকম ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি আছে এবং ধ্বংসের কাজে ব্যবহৃত হয়েছে, ঠিক একইভাবে এটা আবার মানব সেবায়ও ব্যবহার করছেন। চিকিৎসা ক্ষেত্রে যে তেজস্ক্রিয়তা আপনারা ব্যবহার করছেন, এর কি কোনো ক্ষতিকর প্রভাব আছে বা ভয় পাওয়ার কারণ আছে? এখন আমি এক কথায় বলবো যে এতে ভয় পাওয়ার কিছু নাই। কেননা আমরা যে কোনো রোগীকে যে তেজস্ক্রিয় পদার্থ দেওয়ার আগে আমরা সেটা পরিমাপ করি যে কোন রোগীকে কতটুকু দেয়া যাবে, এবং আমরা ততটুকুই দেব যেটা তার জন্য ক্ষতির কারণ হবে না, এবং সেটা আপনারা নির্ধারণ করেন বুঝে শুনেই। ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই তেজস্ক্রিয়তা মানুষের উপকারী করবে, কোনো ক্ষতি করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম থাইরয়েড ডিসঅর্ডারের চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে বিষয়ে কিছু তথ্য। দর্শক, আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো, ম্যাক্সিমাম এক্সারসাইজগুলো থাকবে হচ্ছে কেটলবেলের মাধ্যমে। কেটলবেল হচ্ছে এমন একটা এক্সারসাইজ মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে রাশিয়াস স্ট্রং ম্যান সিক্রেট। কারণ একটা সময় দেখা যেত আমেরিকানরা অথবা অন্যান্য দেশের লোকজনরাই, মানে বিশেষ করে মানে আমেরিকান অথবা ইউরোপিয়ানরা
দেখা যাচ্ছে যে সব কিছুতে তারা এক্সপার্ট হচ্ছে, কিন্তু স্ট্রংম্যান কম্পিটিশনে গিয়ে রাশিয়ানদের সাথে কেউ কিন্তু পারছে না। এর ভিতরে রাশিয়ানদের কিছু সিক্রেট ছিল, কিছু সিক্রেটের ভিতরে ওয়ান অফ দ্য সিক্রেট ওয়াজ কেটলবল ট্রেনিং। কেটলবল ট্রেনিংটা শুধুমাত্র তারা রাশিয়ান কিছু ট্রেনার ছিল তারাই শুধু এটা করাতো, প্র্যাকটিস করাতো। যেমন আমাদের দেশে যেরকম আগে একসময় মুগুর ভাসতো যেরকম, ওরকম কিছু কনসেপ্ট দিয়ে কেটলবেল ট্রেনিংটা ছিল। ইট ইজ এ ভেরি ওরিয়েন্টাল এক্সারসাইজ, অনেক আদিম যুগের একটা এক্সারসাইজটা ছিল এবং রাশিয়ানরা সেটা খুব সিক্রেটলি প্র্যাকটিস করতো। তো রাশিয়া যখন ভেঙে যাওয়ার পরে কিছু কিছু ইনস্ট্রাক্টর ওয়ার্ল্ড ওয়াইড যখন চলে যায় তখন তার এক্সারসাইজগুলো বিভিন্ন ওয়ার্ল্ডে এটা শেখানো শুরু করে। তো প্রথমে যেহেতু এক্সারসাইজগুলো একটু ডিফিকাল্ট ছিল, যেন সব ইয়েরা যারা এক্সারসাইজ জড়িত ছিল তার সবাই জিনিসটা নিত না। কিন্তু যারা জিমের সাথে ইনভলভ ছিল না, মানে যেরকম মিলিটারি লোকজনরা অথবা বিভিন্ন বক্সিং অথবা কমব্যাট স্পোর্টসের সাথে যারা জড়িত ছিল অথবা স্পেশালি রাগবি টিমের সাথে যারা জড়িত ছিল, তারা করেছিল কি যেহেতু এক্সারসাইজের মাধ্যমে আপনার স্ট্রেংথ বাড়ে, মাসল বাড়ে এবং স্পিডটা কমে যায় না, যেটা অন্য এক্সারসাইজের মাধ্যমে হয়, স্পিডটা ইনট্যাক্ট থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায়। এই জন্য তারা কেটলবেল ট্রেনিংটাকে নিয়েছে। ইদানিং দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যত হাই ক্লাস সেলিব্রিটিরা আছে অথবা মানে এলিট যারা স্পোর্টসম্যান আছে তারা জিমের সাথে কেটলবেল ট্রেনিংটাকে ইনভলভ করে। তো আমরা দেখাবো যে আজকে থেকে আমরা যে প্রোগ্রামগুলো শুরু করবো, আমরা কয়েকদিন পর্যন্ত কেটলবেল ট্রেনিংটা দেখাবো, আমরা বেসিক মুভমেন্টগুলো দেখাবো। তো আমি ট্রাই করেছি যে একদম সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়, এভাবে একটা সিরিয়াল অনুযায়ী করার জন্য। তো আমরা ফার্স্ট সিরিয়ালটা আজকে দেখাচ্ছি, আর কন্টিনিউয়াস আমরা প্রায় 10-12টার মতো সিরিয়াল দেখাবো। এটা হচ্ছে বেসিক মুভমেন্ট, এরপর অন্যান্য এক্সারসাইজগুলো আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আগে বেসিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আজকে যখন ফার্স্ট যে বেসিক মুভমেন্টটা আমি আগে বলছি যে আমি ট্রাই করেছি হচ্ছে সিরিয়ালিতে দেখানোর জন্য, যে যেখান থেকে শুরু করতে হয়। যে ফার্স্ট যে জিনিসটা দেখানো সেটাকে আমরা বলি হচ্ছে কেটলবেল সুইং। তো কেটলবেল সুইংয়ের সময় যে জিনিসটা হচ্ছে আমরা রেডি করছি পুরো বডিটাকে ওয়েট ট্রেনিংয়ের জন্য। ইটস নট লাইক দ্যাট অন্য আইসোলেশন এক্সারসাইজের মতো, যেমন যখন চেস্ট শুরু করি শুধু চেস্টটাকে আমরা করি ওয়ার্ম আপ করি। কেটলবেলের মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে টোটাল বডি ওয়ার্কআউট। এবং অন্যান্য এক্সারসাইজ আমরা ইদানিং যেটা দেখাচ্ছি যেটা টোটাল বডি ওয়ার্কআউটের সাথে এটা কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিও হচ্ছে। কারণ আমরা কেটলবেল ট্রেনিংটা আমরা সেম যে কনসেপ্টে করছি এটা হচ্ছে মিনিট ওয়াইজ। প্রত্যেকটা সেশন থাকে 2 মিনিটস এবং এখানে মানে যে রেস্টের যে পিরিয়ডটা থাকে সেটা থাকে 1 মিনিট, মানে 2 মিনিট অন 1 মিনিট অফ। ওকে, এখন দেখবো যে কেটলবেল সুইং কীভাবে করতে হয়। আজকে আমাকে দেখাবে হচ্ছে কাউসার ভাই। ওকে, রেডি? ওকে, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে 2 হাতে গো। ইয়েস, একটা জিনিস খেয়াল করবো, আপনি কন্ট্রোল করে ওয়েটটাকে সেই করছেন না, ইউ আর ফলোয়িং দ্য ওয়েট যেখানে যাচ্ছে আপনি সেটাকে ফলো করেন, আপনার বডি সেইভাবে ফলো করবেন। যখন 2 হাতে করছেন মানে ইটস এ স্কোয়াডিং মোশন অ্যান্ড এ ডেড লিফট মোশন এবং আপরাইট থ্রো মোশন। ওকে, প্রত্যেকটা মোশন একসাথে যাচ্ছে এবং এটা স্ট্যাবিলাইজ করার জন্য আপনি রিস্টে গিয়ে হচ্ছে হবে। এখন জিনিসটা করবেন 2 হাতে যখন করবেন এটা করবেন 30 সেকেন্ড। 2 হাতে করার পরে 1 হাতে করবেন এবং দেখুন 1 হাতে কীভাবে করে সেম মোশন কিন্তু 1 হাতে হবে। ওকে, সুইংিং মোশন, কোনো কন্ট্রোল মোশন না, ইটস জাস্ট সুইং। এটা আপনার ওয়েটের মোমেন্টামটা ইউজ করছেন। এটা 30 সেকেন্ড করবেন। 30 সেকেন্ড করার পরে নন স্টপ কিন্তু। ওকে, গো। ইয়েস, সুইংিং। ইয়েস, সুইংিং। ইয়েস, ওকে, 30 সেকেন্ড। এরপরে 2 আর্ম, 2 হাত। ওকে, সুইংিং। ওকে, তাহলে কী হলো? 30 সেকেন্ড হ্যান্ডস, 2 হাত, এরপরে 30 সেকেন্ড 1 হাত, এরপর 30 সেকেন্ড 1 হাত, এরপরে 30 সেকেন্ড আবার 2 হাত। তাহলে কী হলো? হয়ে গেল আপনার 2 মিনিট। 2 মিনিট করার পরে আপনি 1 মিনিট রেস্ট নেবেন। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ অফ কেটলবেল। এটাকে আমরা ধরি যে কোনো এক্সারসাইজের প্রথম যদি এটা আপনি ওয়ার্ম আপ করেন, শুধু কেটলবেল ইয়েতে না, আমার প্রোগ্রামে না, যে কোনো জায়গায় যদি ওয়ার্ম আপ হিসেবে আপনি জিনিসটা করেন, ইটস এ ভেরি গুড ওয়ার্ম আপ। আপনার বডির প্রত্যেকটা মাসল এবং লিগামেন্টসগুলো কিন্তু ওয়ার্ম আপ হয়ে যায় শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে। খেয়াল রাখবেন, ওয়েটটা আপনার সুবিধা মতো নেবেন। যারা হেভি ওয়েট নিতে পারতেন হেভি ওয়েট নেবেন, যারা পারবেন না তারা লো ওয়েটে শুরু করবেন। এমন কোনো নেবেন না ওয়েট আপনি নেবেন যেটা ইনজুরি হবে। রিজন ইজ এটা সেশন চলবে 2 মিনিট পর্যন্ত। হয়তো প্রথমে নিতে পারবেন কিন্তু পরবর্তী দেখা যায় ওয়েটটা তো বেশি হয়ে যাবে, তখন আপনি খুব একটা ভালো বেনিফিট পাবেন না। উল্টা দেখবেন যে আপনার লোয়ার ব্যাকে অথবা মানে আপার ব্যাকে কোনো একটা ইনজুরি হবে। হেঁচকি উঠলে তাৎক্ষণিকভাবে কি করতে হবে, কি করলে এ থেকে পরিত্রাণ পাবো, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হেঁচকি উঠলে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি, আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি করব। অনেকে মনে করেন যে হেঁচকি ওঠা মানে হচ্ছে যে তার কোনো আপনজন তাকে মনে করছে। আসলে সত্যিকার অর্থে তার কোনো আপনজন ওই সময় তাকে মনে করে না। আমাদের যে শ্বাস প্রশ্বাসের কাজে জড়িত একটি মাংস পর্দা রয়েছে, যেটিকে আমরা ডায়াফ্রাম বলি, এটিতে কোনো কারণে যদি ইরিটেশন হয় সেই ক্ষেত্রে হেঁচকি উঠতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত এই সমস্যাটি এক ধরনের মানসিক সমস্যা। ওই মুহূর্তে তার মনকে যদি আমরা অন্যদিকে সরিয়ে নিতে পারি,
অনেকে দেখা গেছে যে গ্রামেগঞ্জে মারা বলে যে তুই তো আজকে কি জানি চুরি করেছিস, সাথে সাথে সে টেনশনে পড়ে যায়, আমি তো চুরি করিনি, তাহলে আমাকে এটা বলা হলো কেন। দেখা যায় সত্যিকার অর্থেই তার এটা কাজে লাগে এবং তার হেসকিটা ঠিক হয়ে যায়। এ কথার অর্থ হলো ওই মুহূর্তে তাকে অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়া, সে যদি অন্য একটি বিষয়ে মনোযোগ দেয় অনেক ক্ষেত্রে এটি কমে যায়। এছাড়া কিছু অ্যাসিডিটির ওষুধ আছে, বমি নিরোধক কিছু ট্যাবলেট আছে যেগুলো খেলে কিন্তু অনেক সময় এই জিনিসটি কমে যেতে পারে। এছাড়া আমরা পানি খেতে পারি, ঠান্ডা পানি যদি খাই সেক্ষেত্রে একটি ভালো কাজে যেতে পারে এবং তার কাজই হচ্ছে মূলত সে আসলে অন্য একটি কাজে নিজেকে নিয়োজিত রাখবে, পাশাপাশি অ্যাসিডিটি কমানোর যে ওষুধগুলো আছে, বমি কমানোর যে ওষুধগুলো আছে সেটির ব্যবস্থা নেবে। আবার কিছু জিনিস আছে যেমন অনেক সময় আমরা বলি যে সে যদি একটি পলিথিনের ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে তার শ্বাসটি নেয় এবং ওই বাতাসটি আবার গ্রহণ করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যাটি দ্রুত ভালো হয়ে যায়। তবে কারো যদি প্রায় সময় এই ধরনের রোগে আক্রান্ত হয়, অবশ্যই নিজে নিজে চিন্তা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার এই হেঁচকির সমস্যার সমাধান করা উচিত। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন, কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা থাকছে, আদর্শ খাবার তো মায়ের দুধ, মায়ের দুধ, মায়ের দুধ, মায়ের দুধ, এছাড়া আর কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে শিশুদের আদর্শ খাবার প্রথম দিন থেকেই, ফার্স্ট ডে থেকে, এবং 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ালেই চলবে, এছাড়া এক ফোঁটা পানিরও দরকার নেই। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।